ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারে আমরা অলরেডি স্যাগ নিয়ে অনেক কিছু ডিসকাস করেছি। তো আজকে হচ্ছে কি আমাদের স্যাগের লাস্ট লেকচার বা লাস্ট টপিক বলতে পারো। তো আমরা স্যাগ নিয়ে কি কি করেছি এটা একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট ক্লাসে আমরা স্যাগ কাকে বলে, মানে ডেফিনেশন অফ স্যাগ, স্যাগের যে এক্সপ্রেশন, সেগুলো আমরা ডিরাইভ করেছিলাম। সেকেন্ড যে ক্লাসটা ছিল সেখানটায় আমরা কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে ইনক্লুড করেছিলাম। ফার্স্ট লেকচারে নর্মাল কন্ডিশন, যেখানে এনভায়রনমেন্টকে আমরা ইগনোর করে স্যাগের এক্সপ্রেশন ক্যালকুলেট করেছিলাম, ডিটারমাইন করেছিলাম। সেকেন্ড লেকচারে আমরা স্যাগের সঙ্গে উইন্ড প্রেশার বা উইন্ড ফোর্সকে আমরা কনসিডার করেছিলাম। থার্ড টাইপ যেটা আমরা করেছিলাম সেটা স্যাগ তো নর্মাল ছিলই, তার সঙ্গে উইন্ড প্রেশার বা উইন্ড ফোর্সও ছিল। তার সঙ্গে আইস লোডিংও ছিল, মানে হিলি এরিয়াজের ক্ষেত্রে যেখানে কন্ডাক্টরের উপর আমার আইসও জমে আর কি, বরফও জমে। 4 নাম্বার, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে সাপোর্ট মানে কোন কী বলো তো? সাপোর্ট মানে হচ্ছে গিয়ে যার সাহায্যে আমরা কন্ডাক্টরকে নিয়ে যাই এক জায়গা থেকে আরেক জায়গায়। আর কার সাহায্যে আমরা কন্ডাক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই? লাইন সাপোর্ট মানে বেসিক্যালি হচ্ছে পোলের কথা বলা হচ্ছে বা টাওয়ারের কথা বলা হচ্ছে। তো সাপোর্টস অ্যাট আনইকুয়াল লেভেল। তো সাপোর্টস অ্যাট আনইকুয়াল লেভেল মানেটা কি একটু ছোট্ট করে দেখে নেওয়া যাক। কম্প্যারিজনের আকারে আমরা দেখি। প্রথমে ধরো এটা ছিল হচ্ছে কি আমার গ্রাউন্ড, গ্রাউন্ডের ওপরে ধরো দুটো সাপোর্ট আছে, লাইন সাপোর্ট, পোল, এটা একটা এটা একটা। দুটো পোলেরই হাইট সেম আর দুটো একই অনুভূমিক তলের উপর আছে, ঠিক আছে? তাহলে এর উপর দিয়ে আমরা কন্ডাক্টর নিয়ে গেছিলাম। একটু ভালো করে আঁকলে এরকম কেস ছিল আমাদের। এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, যদি হিলি এরিয়াজ হয়, মানে ধরো একটা পাহাড়ের মতন বা একটা স্লোপ আছে এরকম, তো এরকম জায়গায় যদি আমরা সাপোর্ট ইউজ করি, অ্যান্ড সেই সাপোর্টের সাহায্যে আমরা কন্ডাক্টরকে নিয়ে যাই, তাহলে এই যে সেকেন্ড কেসের কথা বলা হচ্ছে, এই সেকেন্ড কেসটার জন্য স্যাগ আমরা ক্যালকুলেট করব। দেখো এটা অ্যাকচুয়ালি আইডিয়াল কেস, ঠিক আছে? 1 নাম্বার কেসটা হচ্ছে আইডিয়াল কেস, যেখানে যে প্লেনটা আছে একদম পুরো স্ট্রেট ফ্ল্যাট বলতে পারো। বাট এরকম শুধু হিলি এরিয়াস বললেই না, সেকেন্ড কেসটা শুধু হিলি এরিয়াস বলেই না, আমার ইয়েতে কি বলে, গ্রাউন্ডে একটা এরকম স্লোপ তৈরি হয়েই থাকে, যেটা পার্বত্য অঞ্চল বা হিলি এরিয়াস হলে অনেক বেশি হয়, সমতল ভূমিতেও বা প্লেন যেটা আমাদের সমভূমি অঞ্চলেও হয়, তার স্লোপটা অনেক কম হয়, আমরা ইগনোর করতে পারি ব্যাপারটাকে। আবার অনেক সময় দেখবে, একটা এক্সাম্পল হিসাবে ধরো এরকম একটা নদী আছে, একটা নদী গেছে, তো নদীর ধরো এখানে একটা পোল আছে, নদীর এই পারে একটা পোল আছে, নদীর এই পারের একটা পোল আছে, দুটো পোলেরই হাইট সেম ধরে নাও, বাট এখান দিয়ে এভাবে নদীর এক পার থেকে আর এক পারে পোল পুঁতে তার নিয়ে যাওয়া হয়েছে, দুটো পোলেরই হাইট সেম ধরে নাও, বাট দেখা যায় কি নদীর যে একটা পার
তার থেকে আর একটা পার হয়তো উঁচুতে আছে বা নিচুতে আছে। ফর এক্সাম্পল বহরমপুরের গঙ্গা নিয়ে নাও, গোড়াবাজার সাইডের গঙ্গার যে বেস সেটার হাইট আমার বেশি, আর তার অপোজিট দিকে গঙ্গার যে উল্টো পাড়টা সেখানটায় কি মাটিটা অনেক নিচে আছে। তাহলে গঙ্গার এক সাইড থেকে আর একটা সাইডে যদি আমি পোল পুঁতে তার নিয়ে যেতে যাই, তাহলে কি হবে, দুটোই আমার একই লেভেলে থাকবে না। তাহলে এই যে সাপোর্টের কথা বলা হচ্ছে, এই যেটা সাপোর্ট 1 আর এটা হচ্ছে সাপোর্ট 2, এদের লেভেলটা সেম নয়, আনইকুয়াল লেভেলে আছে। তো এই কেসের জন্য আমরা আজকে স্যাগ কী হয় সেটা ক্যালকুলেট করব। তো প্রথম কাজ হচ্ছে কি, ভিডিওটাকে পজ করে এই ছবিটাকে এঁকে নেবে। খুবই সিম্পল জিনিস, খুব সিম্পলভাবে বোঝাবো। তো ফার্স্টে ছবিটা ড্র করে নেবে। আই গেস ভিডিও পজ করে ছবি ড্র করা হয়ে গেছে। তো আমি ব্যাপারগুলো এবার একটু বোঝাই। এটা হচ্ছে কি আমার গ্রাউন্ডটা, দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে কি একটা পোল, একটা লাইন সাপোর্ট, এটা হচ্ছে আর একটা লাইন সাপোর্ট, দুটো লাইন সাপোর্ট। দেখতে পাচ্ছ যে এ থেকে বিতে যে পিঙ্ক কালার দিয়ে এরকম করে একটা কন্ডাক্টরকে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা যখন এই কি বলে ইকুয়াল লেভেলে যখন লাইন সাপোর্ট থাকে তখন যে স্যাগের কথা বলি, তখন ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়। চলো এখানটা আমি একটা রাফে একটা জিনিস ড্র করে নিই, বুঝে নাও, এই জিনিসটা আঁকতে হবে না। এটা একটা লাইন সাপোর্ট, এটা একটা লাইন সাপোর্ট, এখান দিয়ে আমি কন্ডাক্টরটা নিয়ে গেছি। আচ্ছা, লোয়েস্ট পয়েন্ট কোনটা কন্ডাক্টরের? এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। এটাকে আমি ডটেড লাইন দিয়ে দেখাই। স্যাগ তাহলে কতটুকু হবে? এইটুকু হচ্ছে গিয়ে, এটুকু লেন্থকে আমরা বলবো স্যাগ, বা এইটুকু লেন্থকে আমরা বলবো স্যাগ, তাই না? এটা হচ্ছে কি আমার গ্রাউন্ডের ওপরে আছে এই জায়গাটায়। এবার দুটো পোলেরই হাইট যেহেতু সেম, এটা আমি নিলাম এ পোল, এটা নিলাম বি পোল, দুটো পোলেরই হাইট সেম, এইচ ইকুয়ালস টু এইচ বি লিখলাম, দুটো পোলেরই হাইট সেম। আবার দুটো কি একই অনুভূমিক তলের ওপরে আছে, তো তার জন্য এটুকুও এস, এটুকুও এস। বাট একটু ভালো করে খেয়াল করে দেখো এরকম কেসে কি হবে। এটা ধর হচ্ছে কি আমার গ্রাউন্ড, এখানে একটা পোল আছে, এখানে একটা পোল আছে, দুটো পোলেরই হাইট সেম, দুটো পোলেরই হাইট সেম। বাট এই পোলটাকে একটু উঁচু দেখাচ্ছে কেন, হাইট একটু বেশি দেখাচ্ছে কারণ এটা উঁচু জায়গাতে পোতা আছে, তাই জন্য একটু উঁচু দেখাচ্ছে। তো এরকম ক্ষেত্রে যখন আমি কন্ডাক্টরকে নিয়ে যাব, তখন এরকম একটা কার্ভ পাবো, এটাই স্বাভাবিক। আর স্যাগ মানে কি, যে টাওয়ারটা আছে বা লাইন সাপোর্ট আছে তার যে একদম ওপরের পয়েন্ট, চলো এখানটায় দেখা যাক, লাইন সাপোর্ট যেটা আছে তার একদম ওপরের পয়েন্ট কোনটা? এটা। আর কন্ডাক্টরের একদম লোয়েস্ট পয়েন্ট কোনটা? এটা। এটার রেসপেক্টে এখানটায় আমরা পাচ্ছি, এই পয়েন্টটা পাচ্ছি। তো টাওয়ারের একদম ওপরের পয়েন্টটা আর কন্ডাক্টরের যে লোয়েস্ট পয়েন্ট এটার মধ্যে যে ডিস্টেন্স তাকে আমরা বলছি স্যাগ। তাহলে এখানে কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্ট কোনটা সেটাকে আমরা একটু ডটেড লাইন দিয়ে দেখিয়ে নিই। এ টাওয়ার নিলাম এটা, বি টাওয়ার নিলাম এটা। এ টাওয়ারের হাইয়েস্ট পয়েন্ট মানে টপ পয়েন্ট কোনটা? এটা। বি টাওয়ারের এটা। তাহলে এ টাওয়ারের জন্য স্যাগ কতটুকু হবে? এইটুকু, S1 নিলাম। বি টাওয়ারের জন্য স্যাগ কতটা হবে? এতটা, S2। তাহলে এখানে কিন্তু S1 নট ইকুয়ালস টু S2। ওটার ক্ষেত্রে পোল দুটোর হাইটও সেম ছিল আর একই তলের ওপর অবস্থিত ছিল, যার জন্য S1 ইকুয়ালস টু S2 হচ্ছিল। বাট এখানটায় যেহেতু আনইকুয়াল লেভেল, পোল দুটোর হাইট সমান হওয়া সত্ত্বেও স্যাগ এ টাওয়ারের এই পয়েন্টের রেসপেক্ট হচ্ছে S1, বি টাওয়ারের টপ পয়েন্ট যেটা তার রেসপেক্ট হচ্ছে S2। সেটাকেই দেখো আমাদের ছবিতে দেখানো হয়েছে। এটুকু হচ্ছে আমার S1 আর এটুকু হচ্ছে S2, কারণ কন্ডাক্টরের মিনিমাম পয়েন্ট কোনটা? এটা।
তাহলে এইটুকু হচ্ছে আমার S1 আর এইটুকু হচ্ছে S2, সেগুলোকেই দেখানো হয়েছে। আচ্ছা, এবার স্প্যান, লেন্থ অফ স্প্যান মানে কি? দুটো লাইন সাপোর্টের মধ্যে সরলরৈখিক দূরত্ব। তাহলে একটা লাইন সাপোর্ট কোনটা? এটা। আর আরেকটা লাইন সাপোর্ট কোনটা? এটা। তাহলে এদের মধ্যে যে লিনিয়ার ডিস্টেন্স, সরলরৈখিক দূরত্ব, সেটা হচ্ছে এল। ভুল করবে না এই জায়গাটায়। অনেক সময় দেখা যায় তোমরা এই লেন্থটা নিয়ে নাও, এই লেন্থটা না, কিন্তু এই লেন্থটা না, সরলরৈখিক দূরত্ব ওদের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স কোনটা? সেটা এই যে সরলরৈখিক দূরত্ব, স্প্যান লেন্থ, স্প্যানের লেন্থ যেটা, সেটা হচ্ছে কি এল। আরও কিছু জিনিস দেখা যাক এবার ভালো করে। যখন আমরা এই স্যাগের কথা বলেছিলাম, লেন্থ অফ স্প্যান কোনটা ছিল বা স্প্যান লেন্থ কোনটা ছিল? এটা। দেখো স্যাগ কোথায় হয়েছিল? মিডল পয়েন্টে, কন্ডাক্টরের মিডল পয়েন্ট হয়েছিল। বাট এখানে স্যাগটা কিন্তু কন্ডাক্টরের মিডল পয়েন্টে হচ্ছে না, এরকম একটা জায়গায় হচ্ছে। তাহলে মিডল পয়েন্টে যদি না হয়, দেখো এই অঙ্কের ক্ষেত্রে এইটুকু হতো L/2, এইটুকু হতো L/2, দিয়ে টোটালটা হচ্ছে L। তাহলে এখানে তো আমার মানে কি বলবো, মিডল পজিশানে হচ্ছে না। তাহলে সেই জন্য আমি করলাম কি, এইটুকুর লেন্থকে ধরা হচ্ছে x1 আর এইটুকুর লেন্থকে ধরা হচ্ছে x2, আর টোটাল লেন্থটা কত? আমার L। তার মানে বেসিক্যালি x1 আর x2কে যদি যোগ করি তাহলে L পেয়ে যাব। আর কি দেখছি এখানটায়? দুটো পোলেরই লেন্থ কিন্তু সেম, দুটো পোলের লেন্থ কিন্তু সেম, কিন্তু এই যে বি পোলটা আছে, বি পোলটা দেখো এ পোলের থেকে কিন্তু এতটা পরিমাণ বেশি উঁচু। এই যে এ পোল কোথায়? এখানে এসে শেষ হয়ে গেছে, তার থেকে এতটা উঁচু পোর্শান ধরে আমার বি পোলটা আছে। কেন? কারণ মাটির স্লোপটা এরকম উঁচু হয়ে আছে, তার জন্য। দুটোরই লেন্থ কিন্তু সেম, বাট এই পোর্শানটুকু উঁচু হয়ে আছে আর একটা পোলের থেকে, কারণ উঁচু জায়গায় ওই পোলটাকে পোঁতা আছে। তাহলে যতটুকু পোর্শান উঁচু হয়ে আছে, মানে যতটুকু এর থেকে, মানে এই পোলের থেকে এই পোলটা যতটা উঁচু হয়ে আছে, যতটা পোর্শান এক্সেস দেখাচ্ছে, সেটাকে আমরা ধরে নিয়েছি এইচ। এই অ্যাজাম্পশানগুলো এখানটায় করা হয়েছে। এবারে আমরা স্যাগ ক্যালকুলেট করব। তো যাই হোক, আমি এখানে স্লাইডটা আবার অ্যাড করে নিই, ছবিটা অ্যাড করে নিই। তো প্রথমে আমরা S1 স্যাগের কথা ভাবি। S1 একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন স্যাগের এক্সপ্রেশন ডিরাইভ করেছিলাম, এটাও রাফ, ঠিক আছে? স্যাগের এক্সপ্রেশন যখন ডিরাইভ করেছিলাম, তখন আমরা একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, সেটা কি ছিল? S ইকুয়ালস টু WL²/8T। বাট এই যে WL²/8T, এটা কিন্তু ছিল হচ্ছে গিয়ে ফাইনাল এক্সপ্রেশন। কার্ভের এক্সপ্রেশনটা কি ছিল? ভালো করে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। কার্ভের এক্সপ্রেশনটা কি ছিল? y ইকুয়ালস টু ছিল WX1² / 2T। এটা ছিল হচ্ছে কি আমার কার্ভের এক্সপ্রেশন। আমি জানি না তোমাদের কতটা মনে আছে, এরকম হচ্ছে, একটু বড় করে ছবিটা আঁকি। এটাকে নেওয়া ছিল হচ্ছে কি এ পয়েন্ট, এটাকে নেওয়া ছিল হচ্ছে বি পয়েন্ট, আর এটা তো হচ্ছে গিয়ে কন্ডাক্টরের মিনিমাম পয়েন্ট। এটাকে ধরেছিলাম আমরা এক্স অ্যাক্সিস, এটাকে ধরেছিলাম ওয়াই অ্যাক্সিস, সরি, এটাকে ধরেছিলাম আমরা এক্স অ্যাক্সিস, এটা ধরেছিলাম আমরা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, দিয়ে এ পয়েন্টের যে কোঅর্ডিনেট, এটুকু কত ছিল বলো তো? L/2। আর এটুকু কত ছিল বলো তো? L/2। দিয়ে বি পয়েন্টের কোঅর্ডিনেট কত হতো সেটা আমরা সেখানটায় লিখেছিলাম। বি পয়েন্টের কোঅর্ডিনেট কত হতো? এখান, কালারটা চেঞ্জ করে নিই, এখান থেকে এটুকু কত? L/2। আর এখান থেকে এটুকু কত আমার? S। এটাকেই তো আমরা স্যাগ বলে থাকি। তাহলে বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে এইটুকু ছিল L/2, এইটুকু ছিল L/2, আর ওয়াই অ্যাক্সিস বরাবর গেছিলাম S। দিয়ে এই এক্সের জায়গায়, এক্স মানে এখানে WX1² না, WX² হবে, সরি, এটা
তো এক্সের জায়গায় আমরা বসিয়েছিলাম L/2 আর ওয়াই এর জায়গায় বসিয়েছিলাম এস, দিয়ে এখানটায় পেয়েছিলাম এস ইকুয়ালস টু ডাব্লু এক্স স্কোয়ার মানে L/2 এর হোল স্কোয়ার বাই 2t। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি পেয়েছিলাম WL²/8t, যেটা স্যাগের এক্সপ্রেশন ডেরিভেশনের সময় কিন্তু অলরেডি দেখিয়েছিলাম। তাহলে এটা অ্যাকচুয়ালি এক ধরনের রিভিশন হয়ে গেল। ইভেন এটাও বলেছিলাম তোমরা চাইলে এ পয়েন্টের কোঅর্ডিনেটও বসাতে পারো। সেটা কত হবে? এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, তাহলে -L/2s হবে। তো ওয়াই এর জায়গায় এস বসিয়ে দেবো, এক্স স্কোয়ারের জায়গায় -L/2 এর হোল স্কোয়ার বসাবো। -L/2 এর হোল স্কোয়ার মানে সেই ঘুরে ফিরে মাইনাসটা প্লাসই হয়ে যাবে, দিয়ে আলটিমেটলি একই অ্যান্সার আসবে। তো মোট কথা আমরা এই স্যাগের এক্সপ্রেশনটা কোথা থেকে পেয়েছিলাম? এই যে কার্ভটা ছিল, কার্ভের যে ইকুয়েশন y = WX²/2t, এটা থেকে পেয়েছিলাম। এবার এই কার্ভটা এখানেও যা, এই কার্ভটা এখানেও তাই, তাহলে কার্ভের ইকুয়েশন আমার এখনও সেম আছে। তাহলে সেম কার্ভের ইকুয়েশন দিয়ে কিন্তু আমাকে অ্যাপ্রোচ করতে হবে। ভুল করে এখানটায় WL²/8t বসিয়ে দিও না। WL²/8t আমরা কেন পেয়েছি? কারণ এই কোঅর্ডিনেটগুলো বসানো হয়েছিল, এই কোঅর্ডিনেটগুলো বসানো হয়েছিল যার জন্য পেয়েছি। বাট মেন এক্সপ্রেশন কী ছিল? y = WX²/2t। চলো আমি সেটাকে এখানটায় লিখে নিই। মেন যে কার্ভের এক্সপ্রেশন ছিল সেটা ছিল আমার এটা, WX²/2t। সেম জিনিসটাকে আমরা এখানটায় অ্যাপ্লাই করতে চলেছি। দেখো, সাপোজ এটা যদি আমার অরিজিন হতো, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হতো? এই বরাবর হচ্ছে গিয়ে x1, আর এই বরাবর হচ্ছে গিয়ে আমার, এটা ধরো হচ্ছে গিয়ে আমার এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হতো? এইটুকু হচ্ছে গিয়ে x1 আর এইটুকু হচ্ছে s1। তাহলে বেসিক্যালি হতো -x1 আর s1 সেকেন্ড কোঅর্ডিনেট বলে। তাহলে এখানটায় আমরা যদি y এর জায়গায় s1 বসাই, তাহলে s1 হলো ইকুয়ালস টু, তারপর কী হবে? x² মানে এখানে -x1 এর হোল স্কোয়ার, -x1 এর হোল স্কোয়ার মানে x1² ডিভাইডেড বাই 2t। এই একই রকমভাবে আমরা যদি বি পয়েন্টের কোঅর্ডিনেটের কথা ভাবি, এটা হচ্ছে গিয়ে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখান থেকে এটুকু কত? x2। তাহলে বি পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা x2 হলো এইটুকু, আর এইটুকু কত? s2, এইটুকু হচ্ছে s2। তাহলে আমরা এই ইকুয়েশানে y এর জায়গায় কত বসাবে? s2 বসিয়ে দিলাম, s2 ইকুয়ালস টু, তারপর কি আছে? w আছে, w এই পয়েন্টটা কত? x2, তাহলে WX²/2t। তাহলে এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশান দিয়ে নিলাম, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশান দিয়ে নিলাম। আইকে সেই অবধি ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, এখানে আমি এটাকে ইরেজ করে দিই। এবার আমি 1 নাম্বার ইকুয়েশান থেকে 2 নাম্বার ইকুয়েশান বাদ দিয়ে দিচ্ছি, বা 2 নাম্বার থেকে 1 নাম্বার ইকুয়েশান, 2 থেকে 1 বাদ দিয়ে দিচ্ছি। ওই ইকুয়েশানগুলো তো তোমাদের লেখাই আছে। তাহলে বাঁ দিকে কী হবে বলো তো? s2 - s1। ডান দিকে কী হবে? WX1²/2t মাইনাস WX2²/2t। দেখো দুটোর থেকে, সরি, x2² আর এটা হচ্ছে x1², দুটোর থেকে W/2t কমন যায়, কি পড়ে থাকবে? x2² মাইনাস x1²। তাহলে ডান দিকে আমরা একটা a² - b² টাইপের জায়গা দেখতে পাচ্ছি। এটাকে কি লিখতে পারি? x2 + x1 x2 - x1।
আর বাঁদিকে আমাদের আছে এস টু মাইনাস এস ওয়ান। এবার একটু দেখা যাক। ভালো করে খেয়াল করো, এখানটায় একটা জিনিস অলরেডি রিপিট করা হয়েছে, সেটা হচ্ছে এটুকু হচ্ছে গিয়ে এক্স ওয়ান, এটুকু হচ্ছে আমার এক্স টু, টোটালটা কত এল। তাহলে এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু কত আমরা দেখতে পাচ্ছি, এল দেখতে পাচ্ছি না? এই ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়ান প্লাস এক্স টু মানে হচ্ছে এল। আর এখানে আর কি দেখা যাচ্ছে সেটা একটু দেখা যাক। দেখো ভালো করে, এইটুকু পোর্শান ভ্যালু কত এস ওয়ান, তাহলে এইটুকু পোর্শানের ভ্যালু কত এস ওয়ান, এইটুকু হচ্ছে এস ওয়ান। আর এখানে এই টোটালটা কত এস টু, সেটাই তো দেখানো হয়েছে, এই যে টোটালটা দেখানো হয়েছে কত এস টু। চলো টোটালটা আমি মুছে একবার ভালো করে দেখাই। এই টোটালটা হচ্ছে কি আমার এস টু, আর এখানে এটুখান থেকে আমি দেখতে পাচ্ছি এইটুকু হচ্ছে কি আমার এস ওয়ান। তাহলে এই টোটালটা এস টু, এখান থেকে এইটুকু এস ওয়ানকে যদি বাদ দিয়ে দিই তাহলে কতটুকু পোর্শান পড়ে থাকবে, এইটুকু পোর্শান পড়ে থাকবে। আর সেটাকে আমরা কি ধরে নিয়েছি, এইচ ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা আরও একটা জিনিস বলতে পারি, এস টু মাইনাস এস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এইচ। এই ভ্যালুগুলো লাস্টের যে ইকুয়েশানটা পেয়েছি সেটাই আমরা বসিয়ে দেব। লাস্টের ইকুয়েশানটা আমরা কি পেয়েছি এখানটায়, এস টু মাইনাস এস ওয়ান, এস টু মাইনাস এস ওয়ান মানে কত পেলাম এইচ। তারপর কি ছিল, ডাব্লু বাই টুটি ছিল, লিখে নেওয়া যাক ডাব্লু বাই টুটি ইন্টু কী ছিল এক্স টু প্লাস এক্স ওয়ান, এক্স টু প্লাস এক্স ওয়ান মানে কত এল, তাহলে এল হলো। তারপর কি আছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এটা ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু টু টি এইচ, টুটিটা এদিকে ভাগ আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, আর ওদিকে ডাব্লু এলটা গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা এখানে আগে অবধি আমরা 2 নাম্বার অবধি ইকুয়েশান দিয়েছিলাম, এই যে ইকুয়েশানটা আছে এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশান নাম দিলাম, আর এই ইকুয়েশানটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশান নাম দিলাম। এবার আমরা 3 + 4 করছি। দেখো 3 + 4 যদি করি, এখানকার এক্স ওয়ান আর এখানকার মাইনাস এক্স ওয়ান তো কেটে যাবে, আর এক্স টু আর এক্স টু যোগ হয়ে যাবে টু এক্স টু ইকুয়ালস টু, যোগ হবে দুই সাইডে, এখানে কি আছে এল আছে, আর এখানটায় আছে টু টি এইচ বাই ডাব্লিউ এল। দুদিককে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি আমি, তাহলে কী হবে এল বাই টু প্লাস এটাও 2 দিয়ে ভাগ হবে, আলটিমেটলি দাঁড়াবে টিএইচ বাই ডাব্লিউ এল। 3 + 4 করেছিলাম, এবার আমি 3 - 4 করছি। দেখা যাক 3 - 4 করলে কি হবে। যখন আমরা 3 থেকে যখন 4 বাদ দিতে যাব, এক্স টু থেকে এক্স টু বাদ দিলে তো 0 হয়ে যাবে, এক্স টু কেটে যাবে, আর এক্স ওয়ান থেকে মাইনাস এক্স ওয়ান যদি বাদ দিতে যাই, মাইনাসে মাইনাসে এই এক্স ওয়ানটা প্লাস হয়ে যাবে, দিয়ে কত হবে 2x1 হয়ে যাবে, 2x1 হয়ে যাবে। না বুঝতে পারলে আমাকে জানাবে, দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। হিসেব মতো এটা ক্লাস 9-10-এর ইকুয়েশনের অঙ্ক, বিয়োগের অঙ্ক, অসুবিধা হওয়ার কথা নয়। 2x1, আর এখানে কি আছে এল আছে, বিয়োগ করছি মাইনাস সাইন,
এখানে কি আছে 2th বাই ডাব্লিউএল, 2th বাই ডাব্লিউএল। দুই দিককে আমি x1 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা x2 ভ্যালু পেলাম, x1 এর ভ্যালু পেলাম। কোশ্চেনে যদি আমাকে লেন্থ অফ স্প্যান মানে দুটো টাওয়ারের মধ্যে বা দুটো লাইন সাপোর্টের মধ্যে যদি লিনিয়ার ডিস্টেন্স বলে দেওয়া থাকে, মানে এল এর ভ্যালু যদি বলে দেওয়া থাকে, কন্ডাক্টরের টেনশনের ভ্যালু যদি দিয়ে দেওয়া থাকে, এইচ এর ভ্যালু যদি কোশ্চেনে ডিরেক্ট দেওয়া থাকে বা কোনোভাবে আমি বের করে নিতে পারি, এটা তো লেন্থ অফ স্প্যান, তাহলে কি হবে x1 এর ভ্যালু বার করে নিতে পারবো, একই রকমভাবে x2 ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো। আর x1 x2 যদি একবার বেরিয়ে যায়, x1 x2 ভ্যালু যদি আমার একবার বেরিয়ে যায়, তাহলে এখানে এক মিনিট, x1 এর ভ্যালু আর x2 ভ্যালু যদি আমরা এভাবে বের করে নিতে পারি, ভ্যালুগুলো এখানে পুট করে দিলে s1 আর s2 ভ্যালু বার করে নিতে পারবো। s1 মানে লাইন সাপোর্ট এ এর রেসপেক্টে স্যাগ, আর s2 মানে লাইন সাপোর্ট বি এর রেসপেক্টে স্যাগ। তো এইভাবে ডিফারেন্ট লাইন সাপোর্টের জন্য আমরা স্যাগ ক্যালকুলেট করতে পারি। এবার পরীক্ষাতে যখন অঙ্ক, প্রুফ আসলে তো টোটালটাই করতে হবে, পরীক্ষাতে যদি অঙ্কটা আসে তাহলে ডিরেক্ট এই যে ফর্মুলাটা আছে, টাইম কম থাকলে ডিরেক্ট ইউজ করবে, তখন তো কিছু করার নেই, টাইম কম থাকলে ডিরেক্ট ইউজ করবে, আদারওয়াইজ প্রুফ করে করার চেষ্টা করবে, তাহলে নাম্বারটা কমে যাবে। আর ফর্মুলা লিখে করো বা ড্রপ মানে ডিরাইভ করে করো, ছবি মাস্ট। ডিরাইভ করে করলে তো ছবি আঁকতেই হবে, ফর্মুলা দিয়ে লিখলেও ছবিটা আঁকতে হবে, এই ছবিটা মাস্ট, নাহলে নাম্বার পাওয়া যাবে না। নাম্বার পাওয়া যাবে, হাফ নাম্বার হয়তো কেটেই নেবে, হাফ নাম্বার মানে যত নাম্বার থাকবে 5-এর মধ্যে হয়তো 2 বা 2.5 বা 3 দেবে ম্যাক্সিমাম। তো এই গেল, এবারে আমরা এর উপর একটা অঙ্ক করে নেব, বাট তার আগে 1 মিনিট দাঁড়াবে। তো ভিডিওটা পজ করে অঙ্কটা ফার্স্টে লিখে নেবে, যা নিয়ম আমাদের, তারপর ডেটা সেপারেট করে করার চেষ্টা করতে হবে। তো আমি ধরে নিলাম যে ভিডিও পজ করে তোমরা ম্যাথটা টুকে নিয়েছো, এবার আমরা ডেটাগুলোকে সেপারেট করি। তাহলে বলছে দ্য টাওয়ার্স অফ হাইট 30 মিটার অ্যান্ড 90 মিটার রেসপেক্টিভলি সাপোর্ট এ ট্রান্সমিশন লাইন কন্ডাক্টর অ্যাট ওয়াটার ক্রসিং। আচ্ছা, তার মানে এখানে বলেই দিচ্ছে যে টাওয়ারের যে হাইট, সেই দুটোই বলে দিচ্ছে কত, 30 মিটার আর 90 মিটার। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে নাও, এই যে আমরা বললাম যে এটা হচ্ছে গিয়ে পাহাড়, দুটো সেম হাইটের পোল নিয়েছি, তাই না, দুটো সেম হাইটের পোল নিয়েছি, বাট এই পোলটাকে উঁচু দেখাচ্ছে, কারণ কি, কারণ উঁচু জায়গায় পোতা আছে তাই, বাট দুটোর সেম হাইট। কোশ্চেনে তাহলে এরকমও বলে দেওয়া থাকতে পারে যে একই সমতল ভূমির ওপরেই আছে, সাপোজ একই সমতল ভূমির ওপরেই আছে, কিন্তু দুটোর আলাদা আলাদা হাইট, মানে এটা ধরো 30 মিটার বলেছে এখানে, আর একটা বলেছে 90 মিটার। তাহলে এখানেও যেভাবে আমরা স্যাগ ক্যালকুলেট করেছিলাম, এখানেও ব্যাপারটা সেম হবে, এটা মাথায় রাখতে হবে। এরকম হলে তো স্যাগ এরকম হবে, আবার এরকম ক্ষেত্রেও যদি টাওয়ারের হাইটও যদি আলাদা হয়, তাহলেও কিন্তু একই জিনিসই অ্যাপ্লাই হবে আমাদের। তো এখানে দুটো টাওয়ার দিয়ে দিয়েছে, দুটো টাওয়ারের যে হাইট সেটা বলে দিচ্ছে কত, 30 মিটার আর 90 মিটার। তাহলে একটা টাওয়ারকে আমি এ দিয়ে ডিনোট করছি, আর একটা টাওয়ারকে বি দিয়ে ডিনোট করছি। তাহলে এ টাওয়ারের যে হাইট, সেটাকে সাপোজ আমি ক্যাপিটাল এইচ এ দিয়ে দেখাচ্ছি, সেটা বলছে 30 মিটার। বি টাওয়ার, সেটা আমি নিলাম 90 মিটার। এটুকু দেখেই আমরা কিন্তু বুঝতে পেরে যাচ্ছি যে ডিফারেন্ট লাইন সাপোর্ট বা টাওয়ারের হাইট আলাদা, তার অঙ্ক দিচ্ছে আমাকে। হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য টাওয়ার্স মানে লেন্থ, মানে স্প্যান, লেন্থ অফ স্প্যান, যেটা স্প্যান লেন্থ যেটা বলে, এল এর ভ্যালু বলে দিল 500 মিটার। এখন অবধি সব এসআইএই দেওয়া আছে, তাই নো প্রবলেম। ইফ দ্য টেনশন ইন দ্য কন্ডাক্টর ইজ 1600 কেজি, তার মানে টি এর যে ভ্যালু
সেটা কত বলে দিল 1600 কেজি। ফাইন্ড দ্য মিনিমাম ক্লিয়ারেন্স অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড ওয়াটার। ওয়াটার এলো কোথেকে? ওই যে নদীর এক পার থেকে আর এক পারে নিয়ে যাওয়া হচ্ছে, তো যেটা আমরা নদীতে একটা ছবি এঁকেছিলাম ওই টাইপের। তো যাই হোক, তো বলছে যে ফাইন্ড দ্য মিনিমাম ক্লিয়ারেন্স অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড ওয়াটার। মানেটা কি? মিনিমাম ক্লিয়ারেন্স কিন্তু আমাদের এর আগে একবার বোঝানো হয়েছিল, যে এই পোল এরকম যদি আমরা নিয়ে যাই, কন্ডাক্টরের মিনিমাম পজিশান কোনটা? এটা, এইটুকুর যে ডিস্টেন্স সেটাই হচ্ছে কি আমার মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বা এখানে জলের ওপর দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে জলের ওপরে মিনিমাম যে ক্লিয়ারেন্স সেটা। বা তুমি যদি বলো যে তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে তো আমার হাইট আলাদা আলাদা, এক্ষেত্রে এই, তাহলে এইটুকু লেন্থ আমাকে বার করতে হবে, মিনিমাম ক্লিয়ারেন্স বার করতে হবে আমাকে। আচ্ছা, ওয়েট অফ দ্য কন্ডাক্টর, ওয়েট অফ দ্য কন্ডাক্টর, তার মানে ডাব্লুর ভ্যালু বলে দিয়েছে 1.5 কেজি পার মিটার। দেখো কেজি পার মিটার বলে দিয়েছে আমাকে, তাহলে এই ভ্যালুটা ইউজ করতে হবে। অনেক সময় কেজি পার কিলোমিটার বলে দেয়, তাহলে সেক্ষেত্রে সবসময় বলা আছে যে আমরা এখানে যে ওয়েটগুলো ইউজ করছি সবসময় কেজি পার মিটারে। বেসিস অফ দ্য টাওয়ার্স ক্যান বি কনসিডার্ড অ্যাট ওয়াটার লেভেল, মানে কী বলে, টাওয়ারের যে লেভেল একই লেভেলের ওপর আছে, জাস্ট দুটো টাওয়ারের হাইট ডিফারেন্ট। তো যাই হোক, আমাকে তাহলে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স বার করতে হবে। তো ফার্স্টে আমাকে ছবিটা ড্র করে নিতে হবে তার জন্য। ওয়েট, আর আমি চেষ্টা করছি যতটা ভালো করে ছবিটা অ্যাকচুয়ালি ড্র করা যায়, যেহেতু স্ক্রিনে ড্র করছি অনেক সময় একটু প্রবলেম হয়, সো কিপ পেশেন্স। এটা আমি ধরলাম ওয়াটার লেভেল, ধরলাম আমি এটা। জাস্ট এটা আমি তোমাদের ড্র করতে হবে না, তোমাদের বোঝার জন্য ইয়ে করছি। এটা ধরো এইটুকু পোর্শনটা হচ্ছে কি আমার নদী, এটা ধরো মাটির পোর্শনটা। এটা ধরো একটা পোল, কতটা জায়গা আছে, ঠিক আছে। আর এটা ধরো আর একটা পোল। এই হচ্ছে আমাদের দুটো পোল হয়ে গেল। আমাকে একটা কন্ডাক্টর নিয়ে যেতে হবে, ভালো কথা, নিয়ে যাই কন্ডাক্টর। কন্ডাক্টর নিয়ে গেলাম, আর একটু স্টিপ আঁকতে পারলে জিনিসটা ভালো হয়। দুটো টাওয়ারের নাম আমি দিয়েছিলাম, এ টাওয়ার আর বি টাওয়ার। তো এটাকে ধরলাম আমি এ টাওয়ার, আর এটাকে ধরছি আমি বি টাওয়ার। এদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলা হয়েছিল কত? এল দিয়ে আমরা ডিনোট করেছি, তাই না? তো টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এল। এবার ওয়েট এ মিনিট, মিনিমাম পয়েন্টটাকে দেখিয়ে নেওয়া যাক। তাহলে এইটুকু পোর্শন
এটা হচ্ছে S1, আর এইটুকু পোর্শন সেটা হচ্ছে S2। দুটো পোলের হাইট দেওয়া ছিল। এ পোলের যে হাইট সেটাকে আমরা লিখেছিলাম HA, আর বি পোলের যে হাইট সেটাকে আমরা লিখেছিলাম HB। ওকে, মিনিমাম পয়েন্ট এটাকে নিয়ে নিলাম, ও এটা হচ্ছে আমার মিনিমাম পয়েন্ট। এবার আমি ধরলাম এই মিনিমাম পয়েন্ট যেটা না, মিনিমাম পয়েন্টটা সেটার ডিস্টেন্সটা নিয়ে নেওয়া যাক। ওয়েট এ মিনিট, এটুকু ধরলাম x1, আর এটুকু ধরলাম আমি x2। তোমাকে কোন লেন্থটা বার করতে বলেছে বলো তো? তোমাকে বের করতে বলেছে এখান থেকে এটুকুর লেন্থ বের করতে বলেছে। তো ওখান থেকে ওটুকুর লেন্থও যা, এখান থেকে এটুকুর লেন্থও তাই, এটুকু বের করতে দিয়েছে। এটা যে অরেঞ্জ কালারে আঁকলাম এটা ড্র করার দরকার নেই এখন, এটা বের করতে হবে সেটা আমি দেখানোর জন্য ইয়ে করলাম। কোন জায়গাটা বুঝতে পারলে তো? এইটুকুর লেন্থ আমাকে বের করতে হবে। তো একটা জিনিস ফার্স্টে বোঝার চেষ্টা করো যে এটুকুর লেন্থ যদি আমি বার করতে চাই, ঠিক আছে, কি করে বার করতে পারবো? দেখো, এই টোটাল হাইটটা আমাকে বলে দেওয়া আছে, তার থেকে এটুকু হাইট যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই বাকিটা আমি পেয়ে যাব। তার মানে এই বাকিটা বার করার জন্য দুটো জিনিসের ইনফরমেশান আমার কাছে থাকার দরকার, একটা এইচে আর একটা S1। এবার এইচে তো কোশ্চেনে বলে দেওয়া আছে, তার মানে S1 কোনোভাবে আমাকে বের করতে হবে, বা আমাকে এদিকেই করতে হবে তার কোনো মানে নেই, আমি ডান দিকেও করতে পারি। আমাকে বের করতে হবে এটুকুর লেন্থ, এটুকুর লেন্থ মানে এটুকুর লেন্থ বার করতে হবে। তো দেখেই বুঝতে পারছো যে এটুকুর লেন্থ বার করা মানে এই যে টোটাল HBটা আছে এখান থেকে যদি আমি এটুকু বাদ দিয়ে দিই তাহলে আমি এটুকুর লেন্থ পেয়ে যাব। তাহলে এখানেও আমার HBর ভ্যালু বার করা মানে দেওয়া আছে, তাহলে কোশ্চেন থেকে আমি S2 যদি ক্যালকুলেট করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমি যেটুকু লেন্থ বার করতে দিয়েছে ক্লিয়ারেন্স সেটা ইজিলি পেয়ে যাব। তো আমি এখানে ডিরেক্টলি ফর্মুলাও অ্যাপ্লাই করে দিতে পারি, আবার প্রুফ করতেও পারি। তো আমি এখন ডিরেক্টলি ফর্মুলা দিয়েই করছি, যেহেতু আমি প্রুফ করলাম একটু আগে, তোমরা প্রুফ করে করবে। প্রুফ করে করতে গিয়ে কোথাও প্রবলেম হলে আমাকে বলবে, বা চলো করেই দিই, কতটুকু আর টাইম লাগবে। S1, S1 মানে কি? S1 কোনটা দেখে নাও। S1 মানে হচ্ছে কি আমার WX1 স্কোয়ার বাই 2T, আর S2 মানে WX2 স্কোয়ার বাই 2T। S2 মাইনাস S1 করো, W বাই 2T কমন আসে, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, W বাই 2T x2 প্লাস x1 ইন্টু x2 মাইনাস x1। আমাকে এখানে ভ্যালুগুলো বসাতে হবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, একটু ভালো করে খেয়াল করবে। x2 প্লাস x1 এখানে দেখতেই পাচ্ছ, x2 প্লাস x1 মানে টোটাল লেন্থ L, আর L এর ভ্যালু কোশ্চেনে বলে দেওয়া আছে 500, তাই না? আর ডাব্লুর ভ্যালুও কোশ্চেনে বলা আছে, ডাব্লুর ভ্যালু কত দেওয়া আছে
1.5 তুমি এখানেও বসাতে পারো, আবার একদম লাস্টে গিয়েও বসাতে পারো। আমি এখান থেকেই চলো বসাতে বসাতে যাই, দুভাবেই করা যাবে তাহলে। 1.5 2 ইন্টু টেনশান বলা আছে কত, 1600। x1 প্লাস x2 মানে যেটা হচ্ছে গিয়ে এল, এর ভ্যালু বলা আছে 500। x2 মাইনাস x1, x2 মাইনাস x1, এটা আমি জানি না। এইটুকু তো যে কেউ সহজে করে দেবে। এইবার আসল জায়গাটা, লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা কত হবে। দেখো একটা জিনিস, আমার যে এক্সপ্রেশনটা লেখা ছিল না সেখানটায় যেটা আছে s2 মাইনাস s1 এর ভ্যালু লাগবে। কী করে বার করবো আমি দেখো একটু, আমি এটার একটা স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিয়ে আলাদা পেজে বোঝাই। জিনিসটা এখানটায় যেটা করছি সেটা রাফ হিসেবে দেখবে, তাহলেই হবে। আবার নতুন করে আঁকার দরকার নেই, আবার লেখারও দরকার নেই, জাস্ট বুঝতে হবে ব্যাপারটা। এই তো ছিল আমার। দেখো এখানে আমি s2 মাইনাস s1 বার করতে চাইছি। s2 মাইনাস s1 ইকুয়ালস টু, একটা জিনিস ভালো করে দেখো, এইটুকুর লেন্থ যতটা, এইটুকুও ততটাই লেন্থ। আশা করি এইটুকুতে কারো নিশ্চয়ই প্রবলেম নেই। তো এই যে লেন্থটা না, এটাকে আমি ওয়াই ধরছি, এই লেন্থটাকে আমি ওয়াই ধরলাম। চলো কথার কথা তো, ঠিক আছে, আমি ওয়াই ধরলাম এই লেন্থটাকে, দুই সাইডেই সমান লেন্থ। এবার আমি এই এক্সপ্রেশনটাকে দেখো এইভাবে লিখতে পারি কি না, s2 প্লাস ওয়াই মাইনাস s1 মাইনাস ওয়াই। দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, দিয়ে আলটিমেটলি s2 মাইনাস s1ই পড়ে থাকবে। তাই আশা করি এই নিয়েও কারোর সমস্যা হওয়ার কথা নয়। এটাকে আমি এইভাবে লিখছি, s2 প্লাস ওয়াই, এখান থেকে মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে s1 প্লাস ওয়াই। এবার ভালো করে চেক করো জায়গাটা, s2 প্লাস ওয়াই, s2 মানে কতটা, এটুকু, ওয়াই মানে কতটা, এটুকু। তাহলে এটার সাথে যদি এটা যোগ করি কি হবে টোটালটা, এইচ বি, বি পোলের হাইট, এইচ বি মাইনাস s1, s1 মানে কতটুকু, এটুকু পোর্শান, তার সঙ্গে ওয়াই যদি যোগ করা হয় তাহলে এটুকু পোর্শান, দুটো পোর্শান যোগ করা মানে টোটালটা, টোটালটা মানে এ টাওয়ার বা এ পোল বা এ সাপোর্টের হাইট, সেটা কত, এইচে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে s2 মাইনাস s1 মানেই কিন্তু হচ্ছে এইচ বি মাইনাস এইচে। তো সেটাই আমরা এখানটায় লিখবো, টোটালটাই রাফে করার দরকার নেই, জাস্ট বুঝতে হবে ব্যাপারটা। এটাকে আমি এখানটায় লিখতে পারি তাহলে এইচ বি মাইনাস এইচে। এইচ বির ভ্যালু কত দেওয়া আছে, 90, এইচের ভ্যালু কত দেওয়া আছে, 30। তাহলে ক্যালকুলেশন করতে হবে এবার, বাঁ দিকে আসছে কত, 90 মাইনাস 30 করে আসছে 60, আর ডান দিকে যেগুলো ছিল এখানে আমি 0 0 কাটলাম, 0 0 কাটলাম, ওপরে হচ্ছে 1.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 16। আর কি আছে গো, x2 মাইনাস x1।
এটাকে ক্যালকুলেট করতে হবে। এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান তাহলে কত হবে? 60 ইন্টু টু ইন্টু 16 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 5। আমার কাছে ক্যালকুলেটার নেই, তো যতটা আমি মুখে মুখে পারছি করি, তোমরা ক্যালকুলেটারে ভ্যালুটা এক্স্যাক্ট ক্যালকুলেট করে নেবে। তাহলে 60 ইন্টু টু ইন্টু 16, নিচের 1.5-এর জন্য দশমিক তুলে দিলে আমি এখানে 10 লিখতে পারি। 15 ইন্টু 5, কাটাকুটি যদি করতে চাই এবার আমি, 4 15 60, আর এখানে 5 দুগুণ 10, তাই না? তাহলে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তার মানে 16 ইন্টু 16 মানে 16 স্কোয়ার, 256 আসছে। 16 স্কোয়ার মানে 256, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, ঠিক আছে। তাহলে 256, এটাকে আমি একটা ইকুয়েশনের নাম দিয়ে নিলাম। আর অলরেডি আমরা একটা জিনিস জানি, x2 প্লাস x1 সমান কত? 500, ঠিক কিনা? এটা আমরা জানি, ছবিতেই দেখে নাও। এই যে x2 আর x1 এটাকে যোগ করলে কত হয়? l হয় টোটালটা। দাঁড়াও, সেভ হয়ে যাক। তাহলে এবার আমরা যদি 1 আর 2কে যোগ করে দিই, যোগ করে দিলে কি হবে? মাইনাস x1 প্লাস x1 কেটে যাবে, পড়ে থাকবে কত? 2x2 ইকুয়ালস টু, হ্যাঁ 2x2, আর এখানে হচ্ছে কত? 500 সাথে 256 যোগ হলে 756, আর x2 সমান কত হবে? 756 বাই 2, ভাগ করে নাও। 37 দুগুণ 74, 1 8 দুগুণ 16, তাহলে x2 বেরালো 378 মিটার। x1 কি বার করার দরকার আছে? দেখো তুমি তোমার খাটতে চাইলে বার করতেই পারো, বাট কোশ্চেনে তো আমাকে x1 বার করতে চাইনি বা x2 বার করতে চাইনি, আমাকে কোশ্চেনে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স বার করতে চেয়েছিল। আর মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স বার করার জন্য আমরা ফার্স্টেই আলোচনা করে নিয়েছি যে হয় যদি ডান সাইড ধরে করি তাহলে s2 বার করতে হবে, বাঁ সাইড ধরে করলে s1 বার করতে হবে। তো আমার s2 বেরিয়ে গেছে, আমার এই নিয়ে আর ফার্দার গিয়ে লাভ নেই। তাহলে এবার দেখো আমাকে বের করতে হবে কতটুকু হাইট, কতটুকু লেন্থ, এইটুকুর লেন্থ বার করতে হবে, তাই না? এইটুকুর লেন্থ বার করতে হবে। আর এইটুকুর লেন্থ কার সঙ্গে সমান? এইটুকুর সাথে সমান। তো এই যে টোটাল হাইটটা, এই যে টোটাল হাইট, সেটা কত? পোলের হাইট এইচবি, সেখান থেকে এই s2 এটুকু যদি বার করে দিই তাহলেই তো আমি মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবো, মানে মিনিমাম ক্লিয়ারেন্স পেয়ে যাবো। এখানে গ্রাউন্ড তো না, জলের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে, মিনিমাম ক্লিয়ারেন্স পেয়ে যাবো। তাহলে পোলের হাইট এইচবি থেকে s2 বাদ যদি দিয়ে দিই তাহলেই আমার গল্প শেষ। তাহলে এখানে লিখে নিতে হবে মিনিমাম ক্লিয়ারেন্স এইচবি মাইনাস s2। আচ্ছা এখানে এটাও বলে দিই, এখানে x2-র ভ্যালু বেরিয়েছে। এই x2-র যে ভ্যালুটা তুমি যদি করতে চাইতে এরকম করে, s2-র যে ভ্যালুটা, এটাকে তুমি এই ইকুয়েশান বা এই ইকুয়েশানে কোথাও যদি পুট করে দাও, বসিয়ে দাও, তাহলে কী পাবে? x1-এর ভ্যালু পেয়ে যাবে। x1-এর ভ্যালু যদি পেয়ে যাও তাহলে এখানটায় দেখো x1-এর ভ্যালু পেয়ে গেলে s1-এর ভ্যালু বার করে নিতে পারবে, তাই না? s1-এর ভ্যালু বার করে নিতে পারবে। তো এইচে থেকে যদি s1 বাদ দিয়ে দাও তাহলে আমার x1 পেয়ে যাবে। আচ্ছা এখানটা আমি একটা জিনিস একটু তাড়াহুড়ি ভুল লিখলাম, মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স এইচবি মাইনাস s2। এবার s2-র ভ্যালু যদি আমরা বার করে নিতে পারি তাহলে এইচবি বেরিয়ে যাবে। আমার এটা এখানে লেখা উচিত হয়নি, আমি এক্সট্রিমলি সরি। s2-র ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। s2 সমান কত? s2 সমান তো একটু আগে আমরা লিখেছি wx2 হোল স্কোয়ার বাই wx2 স্কোয়ার বাই 2t, সেটা থেকে তো আমরা শুরু করেছিলাম, তাই না? এই যে wx2 স্কোয়ার বাই 2t, wx2 স্কোয়ার বাই 2t। ডাব্লুর ভ্যালু কত? 1.5। x2 স্কোয়ার মানে 378 স্কোয়ার,
বাই 2t, টু টেনশান কত দেওয়া আছে 1600। তাহলে এখান থেকে আমরা কি বলে S2-র যে ভ্যালু সেটা আমরা পেয়ে যাব, S2-র যে ভ্যালু সেটা আমরা পেয়ে যাব। এটা ক্যালকুলেটর যেহেতু আমার কাছে নেই, এটা আমার পক্ষে আর করা সম্ভব নয়, যত আসবে তত মিটার। অতএব মিনিমাম ক্লিয়ারেন্স এইচবি ছিল আমার টাওয়ারের হাইট -S2। এইচবির ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে 90, আর S2-র ভ্যালু তো জানি না, সেটা বসিয়ে নেবে, যত আসবে তত মিটার হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই গেল হচ্ছে কি আমার এখানটায় যেটা ক্যালকুলেট করতে দিয়েছিল, যে ফাইন্ড দ্য মিনিমাম ক্লিয়ারেন্স অফ দ্য কন্ডাক্টর। ফার্স্টেরটুকু হয়ে গেছে। অ্যান্ড ক্লিয়ারেন্স মিডওয়ে বিটুইন দ্য সাপোর্ট, একদম মিডওয়েতে ক্লিয়ারেন্স কত হবে? মিডওয়েতে মানে এই টোটালটা হচ্ছে গিয়ে এল, এই টোটালটা হচ্ছে গিয়ে আমার এল। মিডওয়ে কোনটা? এলের অর্ধেক কত? L/2। তো এটার মোটামুটি অর্ধেক কত? এই জায়গাটা, এই লেন্থটা বার করতে দিয়েছে। তো এটুকু তোমাদের বাড়ির কাজ থাকলো, মাথা খাটিয়ে আমাকে বলবে কত হবে, না হলে তো আমি পরের লেকচারে করে দেবো, একটা একটা করে শেখা যায়। তো আমরা মিনিমাম ক্লিয়ারেন্সটা পেয়ে গেলাম। আর মিডওয়ে ক্লিয়ারেন্স মানে আবার আমি বলে দিচ্ছি, দুটোর মধ্যে ডিস্টেন্স কত? এল, টোটালটা এল। L/2 মোটামুটি কোন জায়গায় হবে? এইরকম জায়গায় হবে L/2। তাহলে L/2-তে ক্লিয়ারেন্স কত? L/2-তে ক্লিয়ারেন্স কত? এতটা, এতটা। এটার লেন্থটা বার করতে দিয়েছে। তো এটা একটু জিওমেট্রি অ্যাপ্লাই করে করার চেষ্টা করবে, তারপরে তো আমি আছি জিওমেট্রি আলাদা ফর্মুলা ইউজ করে। ওকে, আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস বলার আছে, বাট এক মিনিট ওয়েট করবে। তো তাহলে ম্যাথের মধ্যে আমরা কি বলে কেলভিনস ল এর ওপর ম্যাথ করেছিলাম ইন্টারনালের আগে। দুই, স্ট্রিং এফিসিয়েন্সি করেছি। তিন, শর্ট ট্রান্সমিশন লাইন করেছি। চার, স্যাক করেছি। স্যাকে বিভিন্ন ধরনের টাইপের অঙ্ক করেছি। মেজর যে ম্যাথের পোর্শন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের, দ্যাট ইজ কমপ্লিট। যা যা অঙ্ক করানো হয়েছে খুব ভালো করে করবে, লাক ভালো থাকলে ডেটা সমেত কমন পেয়ে যেতে পারো, বাট কোনো অঙ্ক কিন্তু ছাড়বে না। এখান থেকে একটা করিয়েছি, টোটাল ধরো দুটো অঙ্ক করলে। স্ট্রিং এফিসিয়েন্সি থেকে তিন তিন চারটে, তারও বেশি করানো হয়েছিল, 4-5টা অঙ্ক করানো হয়েছিল। বাট দেখেছিলে ওখানটায় একই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে শুধু শান্ট ক্যাপাসিটেন্স আর সেলফ ক্যাপাসিটেন্সটাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করা থাকে, আর কিছুই না। তাহলে একই অঙ্কটাও আমি দুটো নিলাম। শর্ট ট্রান্সমিশন লাইন, এখান থেকে দুটো অঙ্ক। আর স্যাগের মধ্যে
কমন টাইপ একটা, উইন্ড ইউজ করে দুটো টাইপ, 3 হচ্ছে গিয়ে উইন্ড আর আইস, 4 হচ্ছে ডিফারেন্ট সাপোর্ট লেভেল। তাহলে টোটাল কটা অঙ্ক হচ্ছে? 4টে। 2 2 4 2 6 আর 4 10। এই 10টা ম্যাথ যদি করে যেতে পারো, পরীক্ষায় মিনিমাম 1 থেকে 2টো ইজিলি কমন আছে। মানে যদি না কোশ্চেন সেটারে এরকম কোনো এম থাকে যে আমি একটাও অঙ্ক দেবো না বা অঙ্কের পরিমাণ একদম কমিয়ে দেবো, তাহলে আলাদা ব্যাপার। আদারওয়াইজ মিনিমাম 2টো, মানে কমই বলছি আর কি, যাই হোক মিনিমাম 2টো অঙ্ক এখান থেকে কমন থাকবে। এছাড়া করোনা, ডিস্ট্রিবিউশন, এখানের অঙ্ক থাকতে পারে। এটা একদম ইজি অঙ্ক, যা ফর্মুলা থাকবে সেই ফর্মুলায় কোশ্চেনের ভ্যালুগুলোকে পুট করতে হবে, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে পাতির যোগ বিয়োগের অঙ্ক, আমরা সেটা দেখব। তো মেন হচ্ছে গিয়ে আমার এই 10টা। এবার আর কদিন সাবজেক্ট শেষ করতে লাগবে এই সাবজেক্টটা, সেটা দেখে নাও। এর পরের যেদিনকে আমি লেকচার দেবো, প্রোভাইড করব, সেদিনকে ডিস্ট্রিবিউশন, প্লাস আন্ডারগ্রাউন্ড কেবল, দুটো চ্যাপ্টার একসঙ্গে হবে, কারণ দুটোই থিওরির চ্যাপ্টার, বেশি কিছু নাই পড়ানোর জন্য, বেশি কিছু নাই। তো ডিস্ট্রিবিউশন, আন্ডারগ্রাউন্ড কেবল একসঙ্গে হবে। তারপরের দিন লেকচারে এই যে আমরা সমস্ত কিছু পড়লাম এতদিন ধরে, যেমন ধরো আমরা স্ট্রিং এফিসিয়েন্সি পড়েছি, স্ট্রিং এফিসিয়েন্সির মধ্যে একটা ছোট্ট টপিক বাকি আছে, যে ওই এফিসিয়েন্সিকে আমরা কি করে ইমপ্রুভ করি, ইমপ্রুভমেন্ট অফ স্ট্রিং এফিসিয়েন্সি, এটা দিয়ে লিখে দিলাম এটা। বা আমরা শর্ট ট্রান্সমিশন লাইন পড়েছিলাম, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের সার্কিট ডায়াগ্রামটা কী হবে, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের সার্কিট ডায়াগ্রামটা কী হবে, সংক্ষেপে ট্রান্সলাইন লিখলাম। তারপরে করোনা নিয়ে আমরা একদিন কিছুটা ডিসকাস করা হয়ে গেছিল, সেটাও ডিসকাস হবে। স্কিন এফেক্ট নিয়ে আমরা অলরেডি একদিন ডিসকাস করেছি ছোট করে, সেটাও ডিসকাস হবে, স্কিন এফেক্ট। সেই সঙ্গে আরও দুটো এফেক্ট থাকে, এক হচ্ছে গিয়ে প্রক্সিমিটি এফেক্ট। স্কিন এফেক্ট বুঝতে পারলে প্রক্সিমিটি এফেক্টও ইজিলি বোঝা যাবে। আর হচ্ছে গিয়ে এগুলো সব, আর একটা তোমার ফেরান্টি এফেক্ট। ফেরান্টি এফেক্ট বেসিক্যালি মিডিয়াম আর লং ট্রান্সমিশন লাইনের পার্ট, মেনলি লং ট্রান্সমিশন লাইনের একটা এফেক্ট আর কি, ফেরান্টি এফেক্ট। আর কুচখাচ টপিক কী থাকতে পারে, আমরা যখন কি বলে জানো, স্ট্রিং এফিসিয়েন্সির অঙ্কের আগে বিভিন্ন ইনসুলেটার নিয়ে পড়েছিলাম, সেখানে 2 ধরনের ইনসুলেটার পড়া হয়ে গেছিলো আমাদের, পিন টাইপ ইনসুলেটার আর একটা ডিস্ক টাইপ ইনসুলেটার। তারপরেও খেয়াল করে দেখো আরও 2 ধরনের ইনসুলেটার সেখানটায় আমি ছবি দিয়ে রেখেছিলাম। তাহলে সেই ইনসুলেটারটা, ওই যে স্ট্রেন ইনসুলেটার, ওই জায়গাগুলো করতে হবে। টাওয়ার নিয়ে কিছু জিনিস, কন্ডাক্টর নিয়ে কিছু ছোট ছোট জিনিস আছে। তো যেটা আর একটা জিনিস, এটাকে আমি একটু সাইডে লিখে রাখি, একটু সাইডে লিখে রাখছি কেন সেটাও বলছি। এইচভিডিসি, এটার জন্য আমার একদিন লাগবে। আর এটার সঙ্গে আরও একটা জিনিস আছে, ট্রান্সপোজিং বলার একটা জিনিস আছে, আর সেগুলো সব ছোটো 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 টপিক, দেখতেই পাচ্ছ সব ছোটো ছোটো টপিক যেগুলো পড়ে আছে এক একটা চ্যাপ্টারের মধ্যে, সেই জায়গাগুলো। তো এটা আমি একটা লেকচারেও করাতে পারি, দুটো লেকচারেও করাতে পারি। অ্যাকচুয়ালি একটা লেকচারে করাতে গেলে লেকচারের লেন্থটা অনেক বেশি হয়ে যাবে, দুটো লেকচার করাতে গেলে একটার লেন্থ বেশি হবে, একটার লেন্থ ছোটো হবে। তো যাই হোক, তো মোট কথা এটার জন্য একদিনে একটা লেকচারে কভার হবে, এটার জন্য ম্যাক্সিমাম আর 2 দিন। এই যে লেকচারটা, সেটা তোমরা পাবে হচ্ছে ফ্রাইডে দেখো তোমাদের একটা ফাঁকা ক্লাস রাখা আছে, যে কারোর যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে সেখানটায় টপিক বোঝানো হবে, যেগুলো আমার গোটা উইকে পড়ানো হচ্ছে
তো তোমরা যদি তোমাদের নিজস্ব প্রবলেম শেয়ার করো তাহলে সেটা হবে, আদারওয়াইজ এটা পেয়ে যাবে ফ্রাইডেতে। নেক্সট উইক যেদিনকে ক্লাস থাকবে টোটালটা পেয়ে যাবে, এই টোটালটাই পেয়ে যাবে। এবার সেটা তোমরা একদিনে দেখবে না দুদিনে দেখবে, তোমাদের ব্যাপার। তাহলে মোট কথা নেক্সট উইকে কিন্তু আমার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। নোটসও এবার যেগুলো যেগুলো পাওয়া দরকার তোমাদের সেগুলো পেতে থাকবে। তোমাদের কাজ হচ্ছে যে অঙ্কগুলো করানো হলো একটু ভালো করে করো। আর এখানটায় এই যে এইচভিডিসির কথা বলছি, এটাকে আলাদা করে লিখলাম কেন, এটা একদম আমি সেমিস্টারের আগে ছোট্ট করে পড়াবো আর তার নোটসটা দিয়ে দেবো। এইচভিডিসির ওপর বেস করে একটাই কোশ্চেন হয়, কোশ্চেনটা একটু লেন্দি কোশ্চেন, পরীক্ষাতে অ্যাটেম্প্ট করলে তোমাদের অসুবিধা হতে পারে এক। দুই হচ্ছে গিয়ে এটা আমি যদি এখন পড়াতে যাই তোমরা আমার মাথা খেয়ে নেবে। মাথা খেয়ে নেবে কেন? তোমরা দেখেছিলে যে এসিতে আমরা হাই ভোল্টেজে ট্রান্সমিট করি, হাই ভোল্টেজে ট্রান্সমিট করলে কী কী ফেসিলিটি থাকে না থাকে, বাট এসির এখনও বেশ কিছু এফেক্ট সম্পর্কে তোমরা জানো না। তার মধ্যে একটা হচ্ছে কি স্কিন এফেক্ট, যেটা কিছুটা জানো, প্রক্সিমিটি এফেক্ট। তো এগুলোর জন্য কী কী ক্ষতি মানে কী কী অসুবিধা হয় বা ডিসঅ্যাডভান্টেজ হয় এসিতে, সেই জায়গাগুলো আমরা বুঝতে পারবো। এবার সেখানটায় আমরা দেখতে পাই যে এসির পরিবর্তে যদি আমরা ডিসিতে জিনিসগুলোকে সম্পূর্ণ করি, মানে পাওয়ার প্ল্যান্ট, ধরো পাওয়ার প্ল্যান্ট, এখানে আমি এসিতে জেনারেট করছি ভোল্টেজ, এসিতে অবভিয়াসলি জেনারেট করতে হবে, আমরা এসি ইউজ করি। এবার এটাকে যখন আমরা ট্রান্সমিট করি ফার্স্টে কী করি, একটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করি, তাই না? স্টেপ আপ করে হাই ভোল্টেজে ট্রান্সমিট করি। এবার হাই ভোল্টেজ এসির কিছু প্রবলেম আছে, তো সেই প্রবলেমগুলোকে আমরা দূর করতে পারি কী করে? এই যে এসিটা আছে, এসিটাকে আমি ডিসিতে কনভার্ট করলাম, ট্রান্সমিশন করে নিলাম, তারপরে সেই ডিসিটাকে ফার্দার আমরা এসিতে ইনভার্ট করে নিলাম। ফার্স্টে এসির থেকে আমরা ডিসিতে কনভার্ট করলাম, তারপরে আমরা ডিসির থেকে এসিতে নিয়ে এলাম, তারপরে সেটাকে আবার ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করলাম, দিয়ে আমরা ডিস্ট্রিবিউশন করলাম। তো এই যে পোর্শনটা, এটাই হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন। তো এখানটা যখন আমরা দেখব, ডিটেলসে দেখব যে হাই ভোল্টেজ এসির কী অসুবিধা আছে, তার পরিবর্তে ডিসির কী কী অ্যাডভান্টেজ আছে যার জন্য এগুলো করছি। বাট তোমরা আমার মাথাটা যেখানে খাবে, এই যে ডিসির থেকে যখন আমরা এসি করব, সরি এসির থেকে যখন এখানে ডিসি করব, বা এখানে যখন ডিসির থেকে এসি করব, যে ডিভাইসগুলো ইউজ হয় সেটা হচ্ছে বেসিক্যালি পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস। সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস। যেরকম তোমরা ইলেকট্রনিক্সে ডায়োড রেকটিফায়ার নিয়ে পড়ছো, রেকটিফায়ার নিয়ে তোমরা অলরেডি পড়ে এসছো, যেখানটায় আমরা এসিকে ডিসিতে কনভার্ট করি, তাই না? তো এখানেও তো আমরা এসি থেকে ডিসি কনভার্ট করবো, তাহলে কি ওই রেকটিফায়ার ইউজ করলে হবে? অবভিয়াসলি হবে না, কারণ ওই রেকটিফায়ারের ডায়োডের আর কত ভোল্টেজের রেটিং থাকে সে তো জানোই। আর এখানে তো মানে 765 কেভি যদি নাও, 76,500 ভোল্ট, ওই ডায়োড কী করে টিকবে? তো তার জন্য পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করা হয়। নর্মাল যে সেমিকন্ডাক্টর ডিভাইস থাকে তাকে মডিফাই করে এটা বানানো হয়। এবার এই যে সাবজেক্টটা, এই যে টপিকটা, এটার উপর তোমাদের একটা সাবজেক্টই আছে, এটার উপর তোমাদের একটা সাবজেক্টই আছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের আছে এর পরের সেমিস্টারে, 5th সেমিস্টারে আছে। তো তখন একদম ডিটেলসে বুঝতে পারবে, কারণ তখন অ্যাকচুয়ালি জেনারেলি শিখবে যে কীভাবে এসিকে ডিসি বা ডিসিকে এসিতে কনভার্ট করা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। তো আমি যখন পড়াতে যাব তখন তোমাদের মধ্যে হাজার কোশ্চেন হবে যে এই জিনিসগুলো কী হচ্ছে, কারণ নতুন নতুন টার্ম আসবে, যেখানে এসসিআরের নাম আসবে, তাদের ফাংশনের ব্যাপারগুলো থাকবে। তো যখন আমি এইচভিডিসি পরীক্ষার আগে পড়াবো তখন এইচভিডিসি কেন করা হয়, অ্যাডভান্টেজগুলো কী কী, তার ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, সেটাও আমরা দেখব। কিভাবে করছি সেটা কম দেখব, কি হচ্ছে সমস্ত জিনিসপত্র সেটা বেশি দেখব, বাট সেটা একদম পরীক্ষার আগে হবে। তার ডিটেলস যত কিছু এক্সপ্লেনেশান সেটা তোমরা পেয়ে যাবে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস যখন 5th সেমিস্টারে পড়বে। সেটা আমার কাছে পড়ো বা কলেজে পড়ো, বা আমার কাছে চাইলে আমি তোমাদেরকে এখন ইউটিউবের ভিডিও লিঙ্কও দিয়ে দিতে পারি, সেখান থেকেও দেখতে পারো, বাট এখন বিশেষ উপকার হবে না, পরের সেমিস্টারে গিয়ে কাজে লাগবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যেটা নেক্সট উইকে ধরে রাখো, নেক্সট উইকের আগেই, মানে নেক্সট উইকে শেষ হবে আর কি। নেক্সট উইকের কবে আবার ক্লাস আছে, এই দিনকেই ক্লাস থাকবে, সোমবারে ক্লাস থাকবে, তো সেই দিনকেই তোমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে।